গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনবেন। প্রতিটি মেয়েই তার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড থাকে এবং তার চেয়েও বেশি এক্সাইটেড থাকে তার বাসর রাত নিয়ে। এই রাতের জন্য সে অনেক স্বপ্ন সাজিয়ে রাখে। আমার সাথে তেমনই কিছু ঘটল। আমার বিয়ে হয়েছে আজ 3 দিন হলো, কিন্তু আমার স্বামী আমার সাথে ঘুমোনোর পরিবর্তে আমার ননদের ঘরে ঘুমোতো। আমি জিজ্ঞেস করলেই বলতো আমার বোনের অসুখ আছে, রাতে তার খিঁচুনি হয় এবং সে আত্মহত্যার চেষ্টা করে। একদিন রাতে হঠাৎ আমি ননদের ঘরে গেলে যা দেখতে পেলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমার স্বামী তো ননদের সাথে। আজ আমার বিয়ে এবং প্রতিটা মেয়ের মতো আমারও মনে হাজারো স্বপ্ন ছিল। আমি শুধু চাইতাম আমার স্বামী যেন আমার প্রতি খুব যত্নবান এবং শ্রদ্ধাশীল হয়। পার্লারে নতুন বউ সেজে যখন আয়নায় নিজেকে দেখলাম, তখন আমি নিজেকে চিনতেই পারলাম না। আমি অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করলাম স্বামী যেন আমাকে পছন্দ করে এবং সারা জীবন আমাকে সম্মান এবং ভালোবাসার সাথে রাখে। পার্লারের মহিলা আমাকে রেডি করে বললেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার স্বামী তোমাকে দেখেই জ্ঞান হারিয়ে ফেলবে, তোমাকে দেখে পাগল হয়ে যাবে। তার মুখে এই কথা শুনে আমার লজ্জা করতে লাগলো। আমি বান্ধবীর সাথে পার্লার থেকে বিয়ের লজের দিকে যাওয়ার সময় সিগনালে গাড়ি থামলে আমি টাইম পাস করার জন্য এদিক ওদিক তাকালাম। সামনের একটা গাড়িতে চোখ পড়লে খুব অবাক হলাম, কারণ সেই গাড়িতে একটা ছেলে আর মেয়ে বসে আছে, আর সেই মেয়েটি হলো আমার ননদ। আমার ননদের তো এই সময় লজে থাকা উচিত, কারণ মা আমাকে ফোন করে বলেছিলেন যে বরযাত্রী এসে গেছে। তাহলে এই সময়ে সে এই ছেলের সাথে এখানে কি করছে? আর এই ছেলেটাই বা কে? আমার ননদ জিন্স আর শার্ট পরে যেভাবে আরাম করে বসেছিলেন, তাতে মনে হচ্ছিল যে তার বিয়েতে আসার কোনো ইচ্ছাই নেই। আমি সেদিকে চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। হঠাৎ সিগন্যাল খুলে গেল। আমি ভেবেছিলাম সেও হয়তো আমাকে দেখেছে, কারণ সেই গাড়িটি অন্যদিকে ঘুরেছিল। এইসব চিন্তা করতে করতে আমি বিয়ের মণ্ডপে পৌঁছালাম। এরপর বিয়ে সম্পূর্ণ হলে আমার চোখ ননদকে খুঁজছিল, কিন্তু আমি তাকে কোথাও দেখতে পেলাম না। তার মানে সেটা আমার চোখের ভুল না, সত্যিই আমি তাকে দেখেছি। বিয়ের পরে আমি স্বামীকে বললাম, তোমার বোনকে ডাকো, আমি তো তাকে একবারও দেখতে পেলাম না। তখন স্বামী বলল, ঠিক আছে, আমি তাকে খুঁজে আনছি। সে হয়তো আত্মীয়দের সাথে কোথাও বসে গল্প করছে। আমি নিশ্চিত ছিলাম যে তাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যখন তাকে স্বামীর সাথে আসতে দেখলাম, তখন আমার বিস্ময়ের সীমা রইল না। এখন তাকে একেবারে অন্য মেয়ে মনে হচ্ছে। সুন্দর একটা লেহেঙ্গা পরা, হাতে চুড়ি এবং মেকআপ দেখে মনে হচ্ছিল সে নয়, গাড়িতে অন্য কেউ ছিল। আমার মনে সন্দেহ ছিলই, কিন্তু এটা সঠিক সময় নয় এসব প্রশ্ন করার। তাই আমি হেসে হেসে তার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু আমার মনে সন্দেহ ছিলই। বিদায়ের সময় ননদ বলতে লাগলো, দাদা তুমি আর বৌদি এক গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে যাচ্ছি। ননদ অন্য গাড়িতে যাওয়ার আগেই আমার স্বামী তাড়াতাড়ি ওর হাত ধরে ওকে এই গাড়িতে বসিয়ে দিয়ে বলল, তুমি জানো তো 2 মিনিটের জন্য তুমি আমাকে চোখের সামনে থেকে যেতে পারবে না। তুমি আমার চোখের আড়াল হলেই আমি টেনশনে পড়ে যাই। একথা শুনে ননদ হাসতে হাসতে গাড়ির ভেতরে বসলো। আমি বোঝার চেষ্টা করছি এই ভাই বোনের মধ্যে কী চলছে, কিন্তু আমি শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। গাড়ি বাড়ির সামনে এসে থামলো। ননদ আমাকে রুমে ছাড়তে এসে আমাকে বিছানায় বসিয়ে বলল, আজ রাতে তুমি দাদাকে ঘর থেকে বের হতে দিও না, না হলে পরে আফসোস করবে। তার এসব অদ্ভুত কথায় আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। চুপ থেকে ভাবতে লাগলাম, এর মাথা হয়তো খারাপ আছে। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে রেখে কোথায় যাবে? সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী তাড়াতাড়ি ঘরে ভিতরে এসে আলমারি থেকে একটা গিফট বের করে আমাকে দিয়ে বলল, এটা তোমার উপহার, আমি এখন যাচ্ছি, সকালে কথা হবে। কথা শেষ করতে করতেই সে বেরিয়ে গেল, আর আমি হতভম্ব হয়ে বসে রইলাম। এত তাড়াহুড়ো করলো যে কিছু বলার সুযোগই পেলাম না। হঠাৎ ননদের কথা মনে পড়লো আমার। সে বলেছিল, তোমার স্বামীকে তোমার কাছেই রেখো, বাইরে যেতে দিও না। তার মানে সে জানতো যে আমার স্বামী আজ রাতেও বাইরে যাবে, সে আমার সাথে রাত কাটাবে না। এইসব প্রশ্ন আমার মনে আসছিল, আর মনে সন্দেহ তৈরি হচ্ছিল, আমার সাথে খারাপ কিছু হবে না তো?
এই বাড়ির সবাইকে এখনও ঠিক মতো চিনতাম না। ননদের সাথে কয়েকবার মাত্র দেখা হয়েছে, এখনও তাকে ঠিকমতো বুঝতে পারিনি। অন্যদিকে দেবু, তার তো আমার কাছে বসা উচিত ছিল। আজ আমাদের বাসর রাত, আমার সাথে বসে প্রেম ভালোবাসার কথা বলা উচিত ছিল তার, কিন্তু জানি না সে আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। এই বিয়ে এক ঘটকের মাধ্যমে হয়েছিল। আমার মা আমার বিয়ে এমন জায়গায় দিতে চেয়েছিলেন যেখানে শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা থাকবে না। অনেক কষ্টে আমার মা তার মনের মতো ছেলে খুঁজে পেয়েছেন। ছেলের বাবা মা নেই, একটা মাত্র বোন আছে, আর তারা অনেক বড় লোকও। মায়ের এই সম্বন্ধটা খুব পছন্দ হয়েছিল, তাই তিনি ঘটককে বলেছিলেন মেয়ের বিয়ে এখানেই পাকা করতে। ভাগ্য এটাই ছিল, তাই এখানেই আমার বিয়ে হয়ে যায়। আমি মাকে বলেছিলাম অচেনা মানুষ, ভালো করে খোঁজ খবর নিতে, কিন্তু মা বলেছিলেন আমি খোঁজ খবর নিয়েছি, ছেলেটা খুব ভালো। এখন আমি চিন্তিত হয়ে ভাবতে লাগলাম দেবু বাসুরাতে আমাকে ছেড়ে গেল কোথায়। এরকমটা তখনই হয় যখন স্বামীর অন্য কোনো মহিলার সাথে পরকীয়া থাকে। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে সারা রাত চিন্তায় কাটিয়েছি। ভাবলাম ননদকে গিয়ে জিজ্ঞেস করি, সে নিশ্চয়ই জানবে তার দাদা কোথায় গেছে। আমি ননদের রুমের দরজায় টোকা দিলাম, কিন্তু এটা দেখে আমার মুখের রং সাদা হয়ে গেল যে আমার স্বামী দেবু দরজা খুলেছে। সে তার বোনের ঘরে কি করছে ভেবেই আমার মুখের ভাব হঠাৎ বদলে গেল। আমি রাগে কিছু না বলে আমার রুমে চলে এলাম। সেই সময় আমার খুব রাগ হচ্ছিল যে সে তার বোনের রুমে কেন। আমি মন থেকে সব খারাপ চিন্তা দূর করতে চাইলাম, আমার এসব ভাবা উচিত না। কিন্তু এই অবস্থা আমার মনে সন্দেহ সৃষ্টি করেছিল। দেবু আমার পিছনে পিছনে এসে বলল আমার বোন একটু মানসিকভাবে অসুস্থ, রাতে তার খিঁচুনি হয় এবং সে প্রায় নিজের ক্ষতি করে বসে, তাই আমাকে রাতে তার কাছে থাকতে হয় যাতে সে নিজের ক্ষতি না করতে পারে। দেবু যখন কথা বলল তখন আমি নিজের কাছে নিজেকে লজ্জিত বোধ করছিলাম, কারণ এত ভালো এবং যত্নশীল মানুষ আর আমি তাকে সন্দেহ করেছি। কিছুক্ষণ পর তার বোনও উঠে এলো। সারাদিন ননদ আমার সাথেই থাকলো। বাড়িতে তখনও অনেক অতিথি ছিল। ননদ সারাক্ষণ আমার সাথে থেকে সবার সাথে হেসে হেসে কথা বলছিল। তাকে দেখে কোনো মতেই মনে হয় না সে মানসিক রোগী। রাতে আবারও দেবু সেই একই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল যে আমাকে বোনের ঘরে ঘুমাতে হবে। আমি ভাবতে লাগলাম যে তাকে যদি সব সময় বোনেরই খেয়াল রাখতে হয় তবে সে আমাকে বিয়ে করেছে কেন। এভাবে আর কতদিন চলবে, কতদিন তাকে তার বোনের ঘরে গিয়ে ঘুমোতে হবে। আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন, আমারও কিছু স্বপ্ন আছে, কিন্তু দেবু আমার ইচ্ছাকে পাত্তাই দেয়নি। তৃতীয় রাতে দেবু তার বোনের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজ আমি সবচেয়ে বেশি বিরক্ত। চতুর্থ রাতেও দেবু তার বোনের রুমে গেলে আমার তার উপরে খুব রাগ হয়। আমি বিছানায় এপাশ ওপাশ করতে থাকি, কিন্তু ঘুমোতে পারি না। রাত 12টার দিকে আমি ননদের দরজায় টোকা দিলাম, কিন্তু হয়তো দুজনেই ঘুমিয়ে পড়েছে, তাই দরজা খোলেনি। অনেকক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার পর আমি ফিরে এলাম। এসব কি হচ্ছে, কেন দরজা খুলল না? সকালে দেবু রুমে এলে আমি রাগী গলায় তাকে জিজ্ঞেস করলাম তুমি কাল রাতে দরজা খোলোনি কেন? তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, তাই টের পাইনি। আমি দেবুকে বললাম তুমি তোমার বোনের ঘরে ঘুমানোর সময় দরজা বন্ধ রাখো কেন, দরজা খোলা রাখবে। আমার প্রশ্ন শুনে সে পুরোপুরি নার্ভাস হয়ে গেল। তারপর বলল আমি তোমাকে বলেছিলাম তো ও মানসিকভাবে অসুস্থ এবং খিঁচুনি হয়, তাই ওর কথা ভেবেই দরজা বন্ধ রাখি। আমি বললাম তুমি যদি তোমার বোনকে নিয়ে এতই ভয় পাও তাহলে আমি তোমার বোনের সাথে ঘুমোচ্ছি, আমি তার যত্ন নেব, তুমি তোমারই ঘরে থাকো। এই কথা বলার সাথে সাথে দেবুর মুখ হাঁ হয়ে গেল। এখন বলার কিছুই নেই ওর। তারপর হঠাৎ সে বলল যতক্ষণ আমার বোন ঠিক না হচ্ছে ততক্ষণ আমি কাউকে তার সাথে থাকতে দিতে পারবো না। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। দেবু আমাকে একটুও সান্ত্বনা না দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ননদ আবার আমার রুমে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল আমি রাতে দাদাকে বলেছিলাম যে বৌদি দরজা নক করছে, দরজা খোলো, কিন্তু দাদা রাজি হয়নি। ননদকে দেখে খুব ভীতু লাগছিল। আমি জিজ্ঞেস করলাম তোমার কি খিঁচুনি রোগ আছে? আমার কথা শুনে ওর মুখে বিস্ময় ফুটে উঠল। আমাকে হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু কিছু না বলে কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। এর কারণ কিছুই বুঝতে পারলাম না আমি। কি এমন রহস্য যে
আমার স্বামী আমার সাথে থাকার পরিবর্তে সব সময় ছায়ার মতো তার বোনের পিছনে থাকতো। এমনকি আমার এক বন্ধু যখন আমাকে এবং দেবুকে একটা পার্টিতে নিমন্ত্রণ করলো, তখনও দেবু আমাকে বলে যে তুমি একাই যাও, আমার যাওয়া যদি একান্তই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার বোনও সাথে যাবে। আমি খুব অবাক হলাম, কিন্তু আবার ভাবলাম চলো কোনো সমস্যা নেই, ওর বোনকেও সাথে নিয়ে যাই। কিন্তু আমার ননদ যেতে রাজি হলো না। আমার ননদও আমাকে ইশারা করেছিল তাকে সাথে না নিতে। আমি দেবুকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু দেবু কোনো মতেই রাজি হলো না। ননদকে সাথে নিয়েই পার্টিতে গেল। আমি বুঝতে পেরেছি যে ননদ আমার স্বামীকে খুব ভয় পায়, আর দেবুও ননদের উপর খুব জোর খাটাতো। ননদের কাছে ওর নিজের মোবাইলও ছিল না, আর ওকে ঘর থেকে বাইরে বের হতেও দেওয়া হতো না। দিনরাত আমার স্বামী ওর সাথে সাথেই থাকতো। আমাকে তো আমার স্বামী ভুলেই গেছে। একদিন দেবুকে বললাম, তোমার বোনের যখন খিঁচুনি হয় তখন চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দেবু বলল, চিন্তা করো না, আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি, ওর চিকিৎসা চলছে। সেদিন ভাই বোন দুজনেই কোথাও গিয়েছিল। হঠাৎ আমার ননদের ঘরের তল্লাশি নেওয়ার কথা মনে হলো। আমি ওর রুমে গিয়ে না কোনো ঔষধ না কোনো প্রেসক্রিপশান দেখতে পেলাম। তাহলে কেন আমার স্বামী আমাকে মিথ্যা বলছে যে তিনি তার বোনের চিকিৎসা করাচ্ছেন? যদি সত্যিই আমার ননদের খিঁচুনি রোগ থাকতো তাহলে অবশ্যই রুমে এইসব পাওয়া যেত। এখন আমার দেবুকে সন্দেহ হতে লাগলো। আমি ভাবতে লাগলাম এখন কি করা উচিত আমার। আমি ননদের রুমের চাবি লুকিয়ে রাখলাম। সন্ধ্যায় তারা দুজনে ফিরে এলো। আমার স্বামী এসেই আমাকে বলল, খুব তাড়াতাড়ি আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে, আর মাত্র কয়েকদিনের ব্যাপার। ননদের মুখের দিকে তাকিয়ে মনে হলো সে যেন সারা রাস্তা কেঁদেছে। রাত্রে দেবু তার বোনের রুমে গেল। আমিও মনে মনে ঠিক করে নিয়েছি যে আমার স্বামী আর ননদ বন্ধ ঘরে কী করে সেই সত্যটা আমি জানবই। আমি আগেই চাবি লুকিয়ে রেখেছিলাম। এখন রাতে 2টা বাজে। আমি নিঃশব্দে ঘরের দরজা খুলে ভেতরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম। দেখলাম আমার স্বামী তার বোনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ননদের মাথা নিজের কাঁধে নিয়ে ঘুমাচ্ছে। আমার ননদ সম্ভবত জেগেছিল। আমাকে দেখেই ইশারায় বাইরে যেতে বলল। ওদের দেখে স্তব্ধ হয়ে গেছিলাম। আমি দেবুকে জাগিয়ে জিজ্ঞেস করতে চাইলাম, এসব কি? কিন্তু ননদ আমার সামনে হাত জোর করলে বাইরে বেরিয়ে এলাম। ননদের অবস্থা দেখে আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে যে ননদ মানসিক রোগী নয়, বরং মনে হচ্ছে দেবুই একজন মানসিক রোগী। সারা রাত ঘুমোতে পারিনি। হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি দেবুকে জিজ্ঞেস করতে চাইছিলাম কেন সে তার বোনকে বেঁধে রাখে। এই চিন্তাতেই আমার সারা রাত কেটে গেল। সকালে কোনো এক অজুহাতে ননদকে আমার ঘরে ডেকে জিজ্ঞেস করলাম যে রাতে যা দেখেছি সেসব কি। আমার কথা শুনে ননদ কাঁদতে কাঁদতে বলল, যখন থেকে বাবা মা এই পৃথিবী ছেড়ে গেছেন তখন থেকেই দাদার ব্যবহার আমার প্রতি বদলে গেছে। দাদা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চায়, তাই রোজ আমাকে আমার ভাগের সম্পত্তি লিখে দিতে বলে। আমি রাজি হই না বলে আমাকে মারধর আর বিরক্ত করে। রাত্রেও আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আমাকে সব সময় কষ্ট দেয়, যাতে আমি ভয় পেয়ে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিই। কিন্তু আমি কোনোভাবেই এটা করব না। যদি আমি দাদাকে সমস্ত সম্পত্তি লিখে দিই তবুও দাদা এসব নিজের কাছে রাখতে পারবে না, কারণ দাদার অনেক বাজে নেশা আছে, ও সমস্ত সম্পত্তি উড়িয়ে দেবে। ননদের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো, রক্ত টকবক করে ফুটতে লাগলো। আমার স্বামী দেবু এত বাজে মানুষ হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যদি রাতে নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো ননদের কথা বিশ্বাস করতে পারতাম না, কিন্তু সত্যিটা তো আমি নিজের চোখেই দেখেছি। ননদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বৌদি আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দাও, আমাকে বাঁচাও, নইলে দাদা আমাকে মেরে ফেলবে। ও কাঁদতে কাঁদতে আরও বলল, আমাকে এখান থেকে কোথাও দূরে রেখে এসো। এখন আমি ওকে কি বলবো? ওকে কোনো রকমে চুপ করালাম, কিন্তু আমি সত্যিই চিন্তায় পড়ে গেলাম যে এখন আমার কি করা উচিত। কিছুক্ষণ পরে দেবু আমার কাছে এসে বলল, আমি বোনের বিয়ে ঠিক করে ফেলেছি। কালকে ওকে নিয়ে ছেলে দেখতে গেছিলাম। আগামী সোমবারই আমি বোনের বিয়ে দিয়ে দেব। এটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার স্বামী আরও বলে যে আমি বোনের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব,
আমি বোনকে খুব ভালোবাসি। বোনের দায়িত্ব থেকে মুক্ত হয়ে আমি আমার বাবা মাকে দেওয়া প্রতিশ্রুতি থেকে মুক্ত হব। দেবুর মুখ থেকে এসব শুনে আমি চমকে উঠলাম। আমি বুঝতে পারছি না কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। ভাই বোন দুজনেই খুব অদ্ভুত। কে সত্যি বলছে তা বোঝা আমার পক্ষে কঠিন। পরের দিন ননদ আমাকে বলল, দাদা আমার বিয়ে একটা বৃদ্ধ লোকের সাথে ঠিক করেছে, যাতে দাদা সেই বৃদ্ধের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিজের ব্যবসা বাড়াতে পারে। বিয়ের নামে দাদা আমাকে বিক্রি করছে। এই বলে ননদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল তাকে সাহায্য করার জন্য। নিজেও বুঝতে পারছি না আমি কিভাবে তাকে সাহায্য করব। ননদ বারবার বলছিল যে, বৌদি আমাকে এই বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও। আমি ননদকে বললাম, আমি তোমাকে কোথায় পাঠাবো? তখন সে বলল তার এক বন্ধুর বাড়িতে তাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুর দাদা উকিল, সে আমাকে বাঁচাবে। আমার কাছে কোনো ফোনও নেই, না হলে এতক্ষণে তাকে সাহায্যের জন্য ফোন করতাম। আমি ওকে আমার ফোন দিয়ে ওর বন্ধুর সাথে কথা বলতে বললাম। ও আমার সামনেই ওর বন্ধুর সাথে কথা বলল, কিন্তু বেশি কিছু বলল না। শুধু 2-3টা কথা বলল, আমার বৌদি কোনো না কোনোভাবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আমি তোমার বাড়িতে আসব। আমি ননদের অনেক কান্নাকাটির পর তাকে সাহায্য করতে রাজি হলাম, কিন্তু ভিতরে ভিতরে ভয়ও হচ্ছিল। তারপরেও সিদ্ধান্ত নিলাম যে আমি দেবুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। তারপরে দেবু ঘুমিয়ে গেলে গাড়িতে করে ওকে ওর বান্ধবীর বাড়িতে নামিয়ে আসব। রাত 9টায় দেবুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিলাম। দুধ খাওয়ার আধা ঘন্টার মধ্যেই দেবু ঘুমিয়ে পড়ল। এই আমাদের সুযোগ। ননদকে বললাম তাড়াতাড়ি গাড়িতে উঠতে। আমি গেটম্যানকে আমার মা অসুস্থ, তাকে এক্ষুনি দেখতে যেতে হবে। গেটম্যানের সাথে সাথে গেট খুলে দিল। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমরা একটা বাড়ির সামনে দাঁড়ালাম। ননদ বলতে লাগলো, বৌদি তুমি বাড়ি যাও, না হলে আমরা ধরা পড়ে যাব। কিন্তু আমি ননদকে পূর্ণ নিরাপত্তার সাথে তার বন্ধুর কাছে রেখে তাকে বলতে চাই যে আমার ননদের খেয়াল রেখো। আমার উদ্দেশ্য ছিল ননদকে এখানে রেখে সরাসরি বাবার বাড়িতে গিয়ে বাবা মাকে দেবুর পুরো সত্যিটা জানাবো। গাড়ি থেকে সবে মাত্রই নেমেছিলাম, তখনই গেট খুলে একটা ছেলে বেরিয়ে এলো। তাকে দেখে আমি চমকে উঠলাম। এই সেই ছেলে যাকে আমি আমার বিয়ের দিন ননদের সাথে দেখেছিলাম। যখন দেবুকে ননদের উপর এত অত্যাচার করতে দেখি, তখন আমার মাথা থেকে একথা বেরিয়েই গেছিল। আমি ভেবেছিলাম নিশ্চয়ই অন্য কোনো মেয়ে হবে। ননদের এত স্বাধীনতা কোথায় যে সে কোনো ছেলের সাথে ঘুরতে পারে? কিন্তু আজ এই ছেলেটিকে দেখে অবাক হয়ে গেলাম যে সে এখানে কি করছে। ননদ গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বলল, বৌদি এটা আমার বান্ধবীর ভাই, আমি ভিতরে যাচ্ছি, তুমি বাড়িতে যাও। কিন্তু আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছিল, তাই আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ননদকে বললাম, গাড়িতে বসো, আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন ননদ ঝটকা দিয়ে আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে সেই ছেলের পাশে দাঁড়িয়ে বলল, সরি বৌদি, আমি আর ফিরে যেতে পারবো না। আমি একে ভালোবাসি, তাই আমি মিথ্যা বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। ননদ হয়তো আরও কিছু বলতো, কিন্তু সেই ছেলেটা ননদকে তার পিছনে করে আমার দিকে এগিয়ে এসে একটা শয়তানি হাসি হেসে বলল, আমার কিন্তু তোমার বৌদিকে খুব পছন্দ হয়েছে, একটার সাথে একটা ফ্রি। ছেলেটার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার ননদও ছেলেটার কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেল। ছেলেটা একই রকম শয়তানি হাসি হেসে বলল, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম যে তুমি কখন আসবে আর এসে আমার তৃষ্ণা মেটাবে, কিন্তু এখন দেখো তোমার সাথে সাথে তোমার বৌদিও ফেঁসে গেছে। আমি এগিয়ে গিয়ে ননদের হাত ধরে তাকে গাড়িতে বসাতে যাচ্ছিলাম, তখনই সেই ছেলেটি এসে আমার হাত চেপে ধরলো এবং আমাকে ঘরের ভিতর টেনে নিয়ে যেতে লাগলো। আমার ননদ রেগে গিয়ে তার মুখে চড় মেরে বলল, তুমি ঠক, বাটপার, তোমার জন্য আমি আমার দাদার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ননদ ছেলেটির গালে থাপ্পড় মারলে ছেলেটি তার বন্ধু আরও 2টি ছেলেকে ডেকে নিল। আমি বুঝতে পেরেছি যে এদের উদ্দেশ্য কী। এখানে এসে আমি মস্ত বড় ভুল করেছি। তারা আমাকে এবং আমার ননদকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছিল। তখনই পুলিশের গাড়ি সাইরেনের আওয়াজ আসতে লাগলো। পুলিশের সাথে আমার স্বামীকে আসতে দেখে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। বুকে যেন প্রাণ ফিরে এলো। পুলিশ তৎক্ষণাৎ ওই ছেলেগুলোকে ধরে নিয়ে গেল।
আমি অবাক হলাম এটা ভেবে যে আমি দেবুকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছিলাম, তারপরেও দেবু এখানে কিভাবে এলো। দেবু বলতে শুরু করলো যে 1 মাস আগে এই ছেলেটির সাথে আমার বোনের দেখা হয়েছিল এবং সে তার প্রেমের ফাঁদে পড়ে। আমি এই কথা জানতে পেরে এই ছেলেটার খোঁজ খবর নিতে শুরু করি। এই ছেলেটা যদি ভালো হতো তবে এই ছেলের সাথেই আমার বোনের বিয়ে দিয়ে দিতাম, কিন্তু আমি জানতে পারি যে এই ছেলেটা একটা বাটপার এবং মাতাল। আমি বোনকে ছেলেটার সম্পর্কে সব কিছু বলেছিলাম, কিন্তু আমার বোন আমার কথা বিশ্বাস করেনি। উল্টে তার কথা বিশ্বাস করে সে আমাকেই সন্দেহ করে এবং বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। আমার বিয়ের দিন এটা আমি বুঝতে পারি, তাই আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার ঘরে ঘুমোতে লাগলাম, কারণ সে আবারও পালানোর চেষ্টা করেছিল এবং আমি চাইনি ও একজন মাতালের হাতে পড়ুক, নিজের জীবন শেষ করুক। বোনকে আমি খুব ভালোবাসি, তাই তাকে নষ্ট হয়ে যেতে দেখতে পারবো না। ও তোমাকে গতকাল যা যা বলেছিল তার সবই ছিল মিথ্যা। যখন তোমরা দুজনে পরিকল্পনা করেছিলে তখন আমি সবই শুনেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমরা যা চাও তাই হোক, যাতে তোমরা সত্যিটা জানতে পারো আর সব কিছু নিজের চোখে দেখতে পারো। এই ধাক্কাটা পেলেই হয়তো আমার বোনও বুঝতে পারবে, কারণ একজন মানুষ ধাক্কা না খাওয়া পর্যন্ত বুঝতে পারে না। তাই আমি তোমাদের যেতে দিয়েছি, আর ওই ঔষধ মেশানো দুধ আমি ফেলে দিয়েছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে এখানে এরকম কিছুই হবে, তাই পুলিশ নিয়ে তোমাদের অনুসরণ করেছিলাম। এইসব শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। ননদও মাথা নিচু করে চোখের জল ফেলছিল, তারপর হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও দাদা, এই ছেলের কথা বিশ্বাস করে নিজের ক্ষতি করতে যাচ্ছিলাম। আমাকে তোমার বিরুদ্ধে উস্কেছে এবং আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। ননদ আমার কাছেও ক্ষমা চেয়েছে। আমি আর দেবু তাকে ক্ষমা করে দিয়েছি, কেননা ও নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই যথেষ্ট। কিছুদিন পরে আমরা তাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই। আজ সে তার স্বামী সংসার নিয়ে সুখী। এদিকে আমিও আমার স্বামী দেবুর সাথে সুখী। আমার স্বামী দেবু একজন ভালো মানুষ হওয়ার সাথে সাথে একজন ভালো ভাই এবং পাশাপাশি ভালো স্বামীও। এরকম ভালো মানুষ শুধু ভাগ্যবানরাই পায় এবং আমিও খুব ভাগ্যবান যে দেবুর মতো একজন স্বামী পেয়েছি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।